যত তাড়াতাড়ি দূর দেশে তুই পালা। আমি ভাবি নিকানো উঠান, তুলসী মঞ্চ, চাঁদের মতো থালা, তবু বলে এক্ষুনি তুই পালা। পালিয়ে এসেছি আঁচল সরিয়ে সবুজ ভোরের আগে। মনে পড়ে মা, লুটিয়ে পড়ত পালের বাতাস মেঘলা কাশের বনে। ঢাকের শব্দে শিউলি ফুটত শালুক শিশিরে ভেজা। নিজের কাছে নিজেই এখন বড্ড অচেনা। সামনে যে সময় দেখা নদীর চরে বাসা, এখন শুধুই কান্না ভেজা নিঃসঙ্গ স্মৃতির ছায়া। কাকাবাবু, হ্যাঁ, কেমন আছেন? এই আসি একরকম। তুমি কেমন আছো? ভালো। বসুদা কোথায়? বসুধা তো গেছে বড় নদীতে জল আনতে। বড় নদীতে? তার মানে সে তো অনেক দূর, আসতে দেরি হবে। আমি আসলে ওর চাকরির ব্যাপারে। আচ্ছা, তুমি বাইরে খাড়ায় আছো কেন? ভিতরে আইসো। আমি ওই একটা প্রাইমারি স্কুলে ওর চাকরির ব্যাপারে কথা বলছিলাম আর কি। তো ওর বায়োডাটাটা একটু লাগবে। বা বায়ু হইসব আমি বুঝি না বাবা। শুনছি তোমার বাসা অনেক দূর, আমি চিনিও না। কাছাকাছি কোথাও যদি বসুধা তোমার গিয়া দিয়া আহে। আমি বিকেলে ওই পলাশডাঙ্গার ঘাটে থাকবো, ওখানে দিয়ে এলেই হবে। হরেন, তুমি যা করছো, কোন দূর গায়ের থেকে আইছিলা? তোমাগো দলের কি একখান কামে, বাপ মা মোরা মাইয়াডা। তাই তোমারে কইছিলাম ওর একখান কামের লাইগা। ভাবি নাই তুমি যে এতটা করবা। আমি আসছি। আচ্ছা, আচ্ছা, একখান কথা কই তোমারে। ওই ওই ডাটার কথা কি যেন কইতাছিলে না? এইটা যদি এইখানে লেখা দাও, মানে বসুধা আইলে আমি আমি ওরে দেখা দিউনে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বসুধা, কি এত ভাবছো বলো তো? হরেন্দা, প্রাইমারি স্কুলে আমার চাকরিটা হবে তো? আমি চেষ্টার কোনো ত্রুটি রাখিনি, একটু সময় তো দিতে হবে। তাছাড়া তুমি তো জলে পড়ে নেই। জল থাকলে তো পড়ব। এত বড় নদীখান সরে কেমন যেন ঢেকে যাচ্ছে। তা তুমি আর কি করবে? শামীম চাচা কই তো এমনটা নাকি আগে ছিল না? থাকা না থাকা সে তো প্রকৃতির হাতে।
আমি হাতে লিখে দিয়েছি। হবে? কি? চাকরির দরখাস্ত, বায়োডাটা। সে আমি টাইপ করিয়ে নেব। কিন্তু তাতে তো আপনার খরচ হবে। পরে শোধ করে দিও। ততদিন এখানে থাকতে পারবো কিনা জানি না। কেন? কাকি কিছু বলেছে? নদীর পাড়গুলা যেভাবে ভাঙতাছে, পরিবারগুলা পেটের দায়ে কোথায় যে চলে যাইতাছে। এ নদীর জল এখন আর খাওন যায় না, সেই বড় নদীতে যেতে হয়। সে তো অনেক দূর। সে নদীর ওপরে আরো একখান ব্রিজ হচ্ছে। হ্যাঁ, তাতে সেখানকার মানুষের সুবিধেই হবে। মানুষ না থাকলে ব্রিজ দিয়ে কি হবে? তুমি এত ভাবো কেন বলো তো? আপনি কখনো স্বজন হারানোর ব্যথা পান নাই? সে যা হবার হয়ে গেছে, এখন আমি তো আছি। সে ভরসাতেই তো আছি।
মা, একটা জরুরি কাজে একটু বাইরে যাচ্ছি, সন্ধ্যের মধ্যে ফিরবো। দলের কাজে দিনরাত এক করে খাটছিস, তাদেরকে তো বলতে পারিস তোর একটা কাজের জন্য। তুমি এত চিন্তা করো না তো, নিজের চেষ্টায় ঠিক কিছু একটা হয়ে যাবে। কিছু একটা? সেটা কবে রে? তোর কটা ছাত্র পড়িয়ে আর গান শিখিয়ে আর আমার সেলাইয়ের টাকায় সংসার চলে? নেহাত একটু জমি জায়গা ছিল তাই। হু হু করে জিনিসপত্রের দাম বাড়ছে, চারিদিকে আকাল। এদিকে সেই যুদ্ধের সময় থেকে পূর্ববঙ্গ থেকে কাতারে কাতারে লোক আসছে। তারা তো শরণার্থী হয়ে দেশে আসতে বাধ্য হয়েছে, আর আমরা নিজের দেশে নিজেরাই উদ্বাস্তু হতে চলেছি। মানে? নদীর ওপরে আর একটা ব্রিজ বানানোর প্রস্তাব পাস হয়েছে। হ্যাঁ, তাতে ক্ষতি কি? তাতে অনেক ক্ষতির সম্ভাবনা, আর তার জন্যই তো আমার তো দৌড়াদৌড়ি। কেন দৌড়াদৌড়ি কেন? আমাকে আশেপাশের গ্রামের মানুষদেরকে বুঝিয়ে বলতে হচ্ছে। তোর দলের আর ছেলেরা কই? তারা কেন বোঝাচ্ছে না? কেউ নেই। মানে তুই যেটা বুঝতে পারছিস সেটা তারা বুঝতে পারছে না? বুঝতে পারছে না, না বুঝতে চাইছে না, সেটাই বুঝতে পারছি না। প্রিয় বসুধা, আশা করি ভালো আছো। প্রাইমারি স্কুলে সহশিক্ষিকার কাজে তোমার চাকরির ব্যাপারে স্কুল কমিটির সাথে কথা হয়েছে। কমিটি কথা দিয়েছে খুব তাড়াতাড়ি ইন্টারভিউয়ের জন্য চিঠি পাবে। ইন্টারভিউয়ের দিনই তোমাকে জয়েনিং লেটার দেওয়া হবে। ওই দিন তোমার যোগ্যতার যাবতীয় তথ্যাবলী সাথে নিতে ভুলো না। আগামী সপ্তাহে দলের পত্রিকা প্রগতির বিতরণের কাজে তোমাদের পাশের গাঁয়ে যাওয়ার আছে। ভালো থেকো, ভালোবাসা নিও। ইতি তোমার শুভানুধ্যায়ী হরেন্দা। স্কুল থেকে আইসা সিদ্ধ ভাত বসায় দিস। আমি আর তোর কাকা বুইনের বাড়ি যাইতাছি, ফিরতে বিকাল হইব। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি। চিকচিক করে বালি, কোথা নাই কাদা, একধারে কাশবন ফুলে ফুলে সাদা। আমি কোনো আগন্তুক নই। এই খররৌদ্র, জলজ বাতাস, মেঘ ক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে। তারা জানে আমি কোনো অনাত্মীয় নই। কার্তিকের ধানের মঞ্জুরি সাক্ষী, সাক্ষী তার চিরল পাতার টলমল শিশির, সাক্ষী জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশিন্দার ছায়া। দেখো, মাটিতে আমার গন্ধ, আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস। আমাকে বিশ্বাস করো, আমি কোনো আগন্তুক নই। দুপাশে ধানের ক্ষেত,
সরু পথ, সামনে ধুধু নদীর কিনার, আমার অস্তিত্বে গাথা। কে? আমি হরেন। পার্টির কাজে তোমাদের পাশের গাঁয়ে এসেছিলাম, ভাবলাম তোমার সঙ্গে দেখা করে যাই। ভালো করেছো। তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি ভাত বাড়ছি। আরে না না, দুপুরে না খেয়ে যেতে পারবে না। তুমি খেলে না? হয়ে গেছে। আচ্ছা, পার্টির জন্য এত খাটতে তোমার ভালো লাগে? না খাটলে তোমার চাকরির জন্য পার্টি সুপারিশ করতো? সত্যি খুব উপকার করেছো। এই চাকরিটা না হলে এখানে টেকা যে দায় হতো। তুমি তো প্রাইভেট টিউশন করতে। সে তো আমি পড়াশুনো ভালোবাসি, তাই যতদিন লেগে থাকা যায়। অন্যের অন্ন ধ্বংস করা, তাও যদি নিজের কাকা হতেন। বেতন পেলে দিয়ে দেবে, অত ভাববার কি আছে? ভাববার আছে। অন্যের সংসার তো, নিজের সংসার হলে। তার মানে তুমি এখনো এখানে আগন্তুক? আমি আগন্তুক নই। মাটির বুকের মাঝে বন্দি যে জল মিলিয়ে থাকে, মাটি পায় না, পায় না, মাটি পায় না তাকে। মাটির বুকের মাঝে বন্দি যে জল মিলিয়ে থাকে, মাটি পায় না, পায় না, মাটি পায় না তাকে। মাটির বুকের মাঝে বন্দি যে জল মিলিয়ে থাকে। কবে কাটিয়ে বাঁধন পালিয়ে যখন যায় সে দূরে আকাশপুরে গো, তখন কাজলে মেঘের সজল ছায়া শূন্যে আঁকে, সুদূর শূন্যে আঁকে। মাটি পায় না, পায় না, মাটি পায় না তাকে। মাটির বুকের মাঝে বন্দি যে জল মিলিয়ে থাকে। শেষে বজ্র তারে বাজায় ব্যথা, বহ্নি জ্বালায় ঝঞ্ঝা তারে, দিক বিদিকে কাঁদিয়ে চালায়। শেষে বজ্র তারে বাজায় ব্যথা, বহ্নি জ্বালায় ঝঞ্ঝা তারে, দিক বিদিকে কাঁদিয়ে চালায়।
তখন কাছের ধন যে দূরের থেকে কাছে আসে বুকের পাশে গো, তখন চোখের জলে নামে সে যে চোখের জলের ডাকে, আকুল চোখের জলের ডাকে মাটি পায়ে রে পায়ে রে, মাটি পায়ে রে তাকে, মাটির বুকের মাঝে বন্দি যে জল মিলিয়ে থাকে। এটা পিলুর আগের ওপরে একটা রবীন্দ্রসঙ্গীত। পরের দিন তোদের এটা শিখিয়ে দেবো। অর্জুনদা, কিছু বলবি? হরেন্দা তোমার সাথে কথা বলবে একটা জরুরি বিষয়। গান শেখানো হয়ে গেলে তুমি কি একবার আসতে পারবে? গান শেখানো প্রায় হয়েই গেছে। ঠিক আছে, যাচ্ছি। আর শোন, হরেন কোথায়? পার্টি অফিসে? না না, নীলকুঠিতে। কেউ আছে? না, একাই আছে। যাচ্ছি। তুই এর মধ্যে কলকাতায় গেছিলি? হ্যাঁ, ওই আকাশবাণীর অডিশনের খবরটা নিতে। তোকে কে বললো? বিশু বলল। ওর সঙ্গে ট্রামে দেখা হয়েছিল। এ তুই ট্রামে কেন যাস? বাসেই তো ভালো। আসলে কলকাতা শহরে গেলে ট্রামে চড়াটা আমার অনেক দিনের শখ। বিশেষত ট্রামটা যখন এই ফুটবল মাঠের পাশ দিয়ে যায় না, গ্যালারি থেকে দর্শকদের সমবেত উল্লাস, সে এক অদ্ভুত অনুভূতি। তার মানে তুই মানছিস বল, একজোট হয়ে কিছু করার ফলটা অনেক গুণ বেশি? অফকোর্স। তাহলে আমাদের বড় নদীর ওপর সেকেন্ড ব্রিজটা তৈরির সময় তুই শুধু বিরোধিতা করলি না, কারোর সাথে আলোচনা না করে একা একা এগিয়ে গেলি। যতবার আলোচনা করতে গেছি এড়িয়ে গেছে। আর একা কোথায়? আমার সঙ্গে 5-6টা গ্রামের মানুষ রয়েছে। ওটাই তো তোর ভুল। কোনটা? গ্রামের লোকগুলোকে হয়তো খেপিয়ে তোলা। মানে মোটিভেশনকে খেপিয়ে তোলা বলছিস? শোন, উপরতলার নেতারা তোর এই মোটিভেশনকে ভালো চোখে দেখছে না। তাই বলে এত বড় একটা অন্যায় মুখ বুঝে মেনে নেব? চোখ দুটো বন্ধ রাখলে মুখ খোলার দরকার পড়ে না। এটা শুনে রাখ, একই নদীতে কম ব্যবধানে যদি দুটো ব্রিজ হয়, প্রতিরোধ আমরা করবই। মানে? মানে যদি টেকনোলজি নিয়ে নতুন করে না ভাবা হয়, তাহলে নদীর নাব্যতা নষ্ট হবে, চড়া পড়বে, পাড় ভেঙে যাবে। আর তার চেয়েও বড় কথা, এই নদীর সঙ্গে জড়িয়ে আছে যাদের জীবন ও জীবিকা, তাদেরকে একটা অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হবে। তাই যদি হয় তাহলে বিরোধী দল এটাকে বড় ইস্যু করতো। ঠিকই তো। চলি। দলের কথাটা ভেবে দেখিস। দলের জন্য মানুষ, তা মানুষের জন্য দল, ভেবে দেখিস। আকাশবাণী কলকাতা, আমাদের চতুর্থ অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল প্রভাতী অনুষ্ঠান।
এত রাতে? সব বলছি, আগে দরজাটা খোলো, খুব দরকার। আমি এক্ষুনি চলে যাব। অর্জুন আমাদের দলের কর্মী, বিরোধী দলের গুন্ডারা হয়তো ওর চোখ দুটো বন্ধ হয়ে যাবে। সে কি? অর্জুনের অবস্থা দেখে আমি এদিকে পালিয়ে এলাম। জানি না, ওরা হয়তো আমার জন্য উৎপেতে আছে। সব দলই যদি মানুষের ভালো চায়, তাহলে এত হিংসা অত্যাচার কেন? যদি আমি কলকাতা যাই, তুমি কিছু ভাববে না। তোমার যখনই দরকার আমি চলে আসবো।
টিকিট টিকিট দেখি দাদা টিকিটগুলো। আরে দাদা খুচরো লাগবে। দেখি দাদা টিকিটগুলো। ডিয়ার হরেন্দা, বছর খানেকের বেশি তুমি কলকাতায় চলে গেলেও আমাদের বাসায় তোমার নিয়মিত যাতায়াত থাকার জন্য প্রতিবেশীদের কাছে আমাদের সম্পর্কটা কৌতূহলের কারণ হয়ে উঠেছে। এদিকে শারীরিক সমস্যা নিয়ে খুবই চিন্তায়, ভয়ও হচ্ছে, কিন্তু লোক জানাজানি হওয়ার ভয়ে ডাক্তারের কাছে যেতে পারছি না। আবার বাসায় থাকাও সমস্যা হয়ে উঠেছে। আমার এই শারীরিক অবস্থায় তোমার সম্বন্ধে শোনা কথা যদি সত্যি হয়, তাহলে আমার বাঁচার ইচ্ছে ত্যাগ করতে হবে। চিঠি পাওয়া মাত্র চলে এসো, না হলে আমার মরা মুখ দেখবে। ইতি। আমার এত বড় সর্বনাশ তুমি করতে পারলে। তুমি এতটা নিশ্চিত হচ্ছ কি করে? তাও যদি না হয়, তোমার যে স্ত্রী আছেন সে কথা আমায় বলেছিলে। বলবো বলবো করেও আর আমি আর কাকে নিয়ে বাঁচবো? কাকে নিয়ে? কেউ যদি তোমাকে আঁকড়ে ধরে তার বাকি জীবনটা বাঁচতে চায়, তুমি তো আমাদের অর্জুনকে চেনো, ওর কথা বলছি। তোমার ভালোর জন্য বলছিলাম। তাহলে এখন তোমার ভালো তুমিই বোঝো। এরকম ভালো কত মেয়ের করেছো। মরার আগে আমি সবাইকে বলে দেব তোমার ভালো করার কথা। প্লিজ প্লিজ তুমি বোঝার চেষ্টা করো, এছাড়া কোনো রাস্তা নেই। অর্জুন ভালো ছেলে, সমস্যা শুধু ওর চোখ দুটো। পার্টি ডিসিশন নিয়েছে ওকে চিকিৎসার জন্য ক্যালকাটা নিয়ে যাবে। পার্টি সমস্ত এক্সপেন্সেস বিয়ার করবে। কতদিন আর এইভাবে হাতড়ে হাতড়ে চলবি? হাতড়াচ্ছি তো সবাই। হ্যাঁ, কিন্তু কেউ তোর মতো একা নয়। একা হওয়া বা না হওয়া তো মনের ব্যাপার। মন ছাড়াও আর একটা কিছু আছে যেটার জন্য অন্যকে দরকার হয়। কি বলতে চাইছিস? দেখ, যতদিন তোর মা বেঁচে ছিলেন ততদিন একরকম চলেছে। এখন পাড়ার মাসিমা কাকিমারা তোকে খেতে দিচ্ছেন, হ্যাঁ তারা স্নেহ করেই দিচ্ছেন, তোর চলে যাচ্ছে। কিন্তু শরীরেরও তো একটা ভালো মন্দ বিষয় আছে। হ্যাঁ, এইভাবে সারা জীবন এছাড়া আর উপায় কি?
উপায় আছে। তুই উপায়ের কথা বলছিলি? শোন, মেয়েটার আত্মীয় বলে কেউ নেই। পূর্ববঙ্গ থেকে আসার সময় পাকিস্তানি মিলিটারি গুলিতে ওর মা বাবা মারা যায়। ওর ওই গ্রাম সম্পর্কের কোনো এক কাকা কাকিমা ওকে থাকতে দেয়, কিন্তু ওর কাকিমা চায় না বসুধা আর থাক। পাত্রী এই বিয়েতে রাজি হবেন কেন? আহা, পাত্রী যদি রাজি হয় তাহলে তোর আপত্তিটা কিসের? আমার আপত্তির কারণ আমি নিজেই। বোঝার চেষ্টা কর অর্জুন। ও যদি তোর সঙ্গে থাকে, তুই যদি কলকাতায় গিয়ে চিকিৎসা করাস, ভালো হয়ে যেতে পারিস। কিন্তু আবার কিন্তু কেন? বসুধা প্রাইমারি স্কুল টিচার, প্রাইভেট টিউশন করেও রোজগার আছে। তোর বিয়েতে আমি থাকতে পারবো না, আমাকে কলকাতা চলে যেতে হবে, কারণ আমার ট্রান্সফার অর্ডার এসে গেছে। এটা রাখ। টাকা মনে হচ্ছে। হ্যাঁ, তোর বিয়ের জন্য এটা আমার আগাম উপহার। কিন্তু কোনো কিন্তু নয়। তুই দলের অনুদান রিফিউজ করেছিস? তুই কি দলের কোনো কাজ আর করতে চাস না? আমার অন্ধত্ব আমার চোখ খুলে দিয়েছে। অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? ক্ষয়ে ক্ষয়ে ছায়া মরে গেছে পদতলে। একটা রাজনৈতিক বিশ্বাস নিয়ে এতগুলো বছর পেরিয়ে এসে ফাটা ডিমে আর তা দিয়ে কি ফল পাবে? অর্জুনদা এখানেই শেষ হয়ে যায় না। পৃথিবী সইবে এত কলুষ এই নক্ষত্রের রাতে? বাতাসে দূষণ ভরে গেলে হিংসায়, দম্ভের ইশারাতে। বসুধা,
বসুদা, হুম। কথা বলছো না যে? কি বলবো? বিয়ের 2 দিন পর বলা কওয়া সব শেষ? তোমাকে একটা কথা বলার আছে। বিয়ের আগেই বলবো ভেবেছিলাম, কিন্তু কি হবে? পুরনো প্রসঙ্গ টেনে? না বললে তোমাকে ঠকানো হবে। তোমার সাথে যা হয়েছে তার চেয়ে বেশি আর কি হবে? তুমি সবটা জানো না। সবটা কি জানা যায়? তুমি আমাকে কেন বিয়ে করলে? আজ তো তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নেই। দেখো বসুধা, দেয়া নেয়ার মধ্যে থাকে চাহিদা। রোজকার চাহিদার চৌহদ্দির বাইরেও অনেক কিছু থাকে যাতে প্রাণের আরতি তলিয়ে যায়। আকাশবাণী কলকাতা। আজকের বিশেষ বিশেষ খবর। রাজস্থানের পোখরানে ভারত আজ প্রথম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা সাফল্যের সঙ্গে সম্পন্ন করে। পারমাণবিক বোমাটি ছিল 8 কিলোটন শক্তি বিশিষ্ট। ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী এই প্রকল্পটির দায়িত্বে থাকা 75 জন বিশিষ্ট বিজ্ঞানীদের অভিনন্দন বার্তা প্রেরণ করেন। তিনি বলেন, তুমি আমাকে খুব খারাপ ভাবো। খারাপ ধারণা নিয়ে ভালোবাসার কথা কিভাবে বলে আমি জানি না। ভালোবাসো? এই মুখ পুরীকে তো দেখলেই না। তোমার হাত ওদের হাতের মতো এত নরম নয়। কাদের মতো? যারা আমার চোখে হাত বুলিয়ে দিয়ে বলেছিল, অর্জুন, দল তোমার পাশে আছে। অমন নরম হাতে এমন নিষ্ঠুর অনুশাসন লেখেন কেমন করে? একটা কথা বলবো? এবার ওদের সঙ্গ ছাড়ো। এখন
আমি তো আছি। আমাকে একা অসহায় পেয়ে ওরা কিভাবে প্রজেক্ট করেছে তুমি জানো না। মাঝে মাঝে মনে হতো মাইক্রোফোনটা কেড়ে নিয়ে সবার সামনে সত্যি কথাটা বলে দিই। কি সত্যি কথা? ওদের একজনের চোখ দুটো মনে হলো উঠছে না। তোমার এত বড় ক্ষতি কেন করলো? বিরোধিতা করেছিলাম। কিসের বিরোধিতা? অর্জুন আছিস? আমি হরেন। আয় ভেতরে আয়। কলকাতা থেকে কবে ফিরলি? কাল এসছি, 2-3 দিনের জন্য। চাইলেও বেশি থাকা হয় না। তুই এখন জেলা স্তরের নেতা, ব্যস্ত থাকাটাই স্বাভাবিক। আরে না না, আসলে ওখানে থাকলে কাজটা করতে সুবিধে হয়, যোগাযোগ ব্যবস্থাটাও ভালো। কলকাতার জলও ভালো। আরে না না, সে কি, এর মধ্যে যারা তোকে দেখেছে তারা বলছে কলকাতার জল লেগে তোর নাকি বয়স কমে গেছে। তুই যদি সেটা নিজের চোখে দেখে বলতিস সবচেয়ে বেশি খুশি হতাম। শোন, তোর জন্য কলকাতা একজন বড় সার্জনের সঙ্গে কথা বলেছি। শুধু তোকে যেতে হবে। বসুধা এখন ছুটি পাবে না। না না, ওর যাওয়ার দরকার নেই, বিশু ওখানে আছে, ওই এখন নিয়ে যাওয়া আসা করবে, আমি সব ব্যবস্থা করে দেবো। মাস দুয়েক পর বসুধার সাথে গেলেই ভালো। হ্যাঁ, সে তোর ইচ্ছে। তবে 2 মাস খুব দেরি হয়ে যাবে। সবাই তো চোখ বুজেই আছে। আমার দৃষ্টি 2 মাস পরে ফিরল না আগে, তাতে কি এসে যায়? তুই কি আগের মতো আর জীবন কাটাতে চাস না? আগের মতো কিছু আর আছে কি? তবু দৃষ্টিশক্তি তো মনে বল দেয়। সেই জন্যই তো আমার সেই শক্তিটা। মানুষে মানুষে সম্পর্ক ক্ষণস্থায়ী, কিন্তু প্রকৃতির সাথে তা চলে না। প্রকৃতির সাথে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বড়ই আশঙ্কা। প্রকৃতি আর প্রতিশোধ, এটা তোরা বুঝেও বুঝলি না। খুব জোরে ঝড় আসবে, বুঝলি? সাবধানে বাড়ি ফিরতে পারবি তো? হ্যাঁ, হ্যাঁ, ফিরে যাবো। এই বসুদাকে দেখছি না। প্রাইভেট টিউশন। ও, ঠিক আছে, আসি, বুঝলি? হ্যাঁ, তুই সাবধানে থাকিস। আসি, হ্যাঁ।
তোমার সাথে কথা আছে। কি কথা? তুমি বলেছো অর্জুন মিটিংয়ে যেতে চায় না। হ্যাঁ, ও চায় না নাকি তুমি চাও না? কেউই চায় না। তবে তো তোমার চাকরিটাও না করা উচিত। দরখাস্ত দিয়ে দেব। অর্জুন জানে তোমার আমার ঘনিষ্ঠ সম্পর্কের কথা? আমি ওসবে আর ভয় পাই না। তবে আর ভয় কিসের? আমার হাতটা ছাড়ুন, না হলে কিন্তু আমি চিৎকার করবো। ছাড়ুন, ছাড়ুন আমার হাতটা, ছাড়ুন। শব্দ করলে চোখে তুলে দেব। অর্জুনের দশা হবে। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বড়ডাঙ্গার মাঠে দলে দলে যোগ দিন, দলে দলে যোগ দিন, দলে দলে যোগ দিন। অর্জুন মিটিংয়ে যেত আর আমি তোমার কাছে, স্কুলের চাকরিটা পাকা হয়ে যেত। এত বড় ইতর আপনি? বীর ভোগ্য বসুন্ধরা।